এখনো রেডি না হয়ে বসে আছিস? বাইরে লোকজন অপেক্ষা করছে তো। আমি তো তোমাকে বলেছি আমি আর এই কাজ করব না। করবি না মানেটা কি? করব না মানে করব না। না করলে আমাদের দুজনের চলবে কি করে? তুই করবি না, তোর বাপ করবে। না করলে আমাদেরকে রাস্তায় ভিক্ষার থালা নিয়ে বসতে হবে। বসতে হলে বসবো, আর তাছাড়া ওটা অনেক বেশি সম্মানের কাজ। আমার তো মনে হয় তুমি যেটা করছো সেটা বন্ধ করো। লোকের বাড়িতে কাজ করো, সৎ পথে রোজগার করো। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। চল চল। মা লাগছে ছাড়ো। এই ড্রেসটা পর, ওটা 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসবি, বুঝেছিস? নে ড্রেসটা পর, পরে এক্ষুনি বেরিয়ে আয়। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। दीदी এই বাড়িতে রিঙ্কুর একটা মহিলা থাকে না? हाँ ও একটা কিছু হয়েছে। कुछ हुआ है मतलब क्या हुआ है? আরে আমি ওর ঘরে গিয়েছিলাম, ও দেখলাম ওর চোখ বন্ধ আর স্থির, আর ওর হাত পাগুলো শক্ত হয়ে গেছে। এই মৌসুম চল তো দেখি। আপনি আসুন, চলুন। আরে না না, আমি যাবো না, আপনারা যান। এই কেন যাবেন না আপনি? क्यों? आप क्यों नहीं जाओगे? एक मिनिट সাবিত্রী দি, আমার তো শুনে এটা পুলিশ কেস মনে হচ্ছে। তুমি 100 নাম্বার ডায়াল করো তো। একদম। হ্যালো, পুলিশ স্টেশন। বারাসাতের নিবেদিতা পল্লীর একটি বাড়িতে এক মহিলার মৃতদেহকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার স্থানীয় মহিলারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থানায় খবর দেয়। খবরটা পেয়ে দ্রুত ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ওই মহিলা, কি তার পরিচয়, আর এটা কি আত্মহত্যা না খুন? আসুন দেখে নিই। আচ্ছা, আপনাদের মধ্যে থানায় কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম স্যার। মৌসাম আমাকে সঙ্গে সঙ্গে ফোন করতে বলেছিল, আমি ফোনটা করেছিলাম। যিনি মারা গেছেন তার সঙ্গে আপনার পরিচয় ছিল? তাকে চিনতেন? চিন্তা মানে খুব ভালো করেই চিনতাম স্যার। শুধু আমি নয়, এই পাড়ার 8 থেকে 80 সবাই ওই রিঙ্কুকে ভালো করেই চিনত। রিঙ্কুকে? वो जो মারা গেছে না, ওনারই নাম আছে রিঙ্কু সমাদ্দার। ওনার কথা শুনে মনে হলো যিনি মারা গেছেন, আই মিন রিঙ্কু, সে আপনাদের এই পাড়ার বেশ পপুলার ছিল। সে তো ছিলই, কিন্তু কি কারণে ছিল ববি তো জানতে হবে। এত হেয়ালি না করে একটা সোজা কথা বলুন তো, এই রিঙ্কুর স্বভাব চরিত্র কেমন ছিল? ম্যাডাম, এ পাড়ার পরিবেশটা ওই একটা মহিলা আসার পর থেকেই দূষিত হয়ে গেছিল। चल हट, निकल इधर से, निकल निकल। এটা কিন্তু ভালো হলো না। इसका कीमत तुझे चुकाना पड़ेगा। जा जा, तुमको जो उखाड़ना है उखाड़ लो, अभी दोबारा इधर नहीं दिखना चाहिए तुमको।
अभी इधर से जाओ तो। अभी जाओ है, मेरा पैसा भी उतना सस्ता नहीं है, ठीक है ना? देख लूंगा तुझे, तेरे घर में पहचानता हूँ। अरे तू जा रहे। बैठ साली। হ্যাঁ উজ্জ্বল বাবু, আপনার সঙ্গে রিঙ্কুর কি সম্পর্ক ছিল আর আপনি এ বাড়িতে আসতেন কেন? কি হলো এখন কেউ চুপ করে আছেন? যেটা জিজ্ঞাসা করছে বলুন না স্যারকে। এই আপনাকে কে বলতে বলেছে? হ্যাঁ, ওকালতি করছেন যে? না ও মানে আমি উজ্জ্বল বাবু, স্যার কি বলছেন সেটা আপনার কানে যাচ্ছে? ঠিক আছে, আপনারা এখন বাইরে যান আর কনস্টেবলের কাছে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেবেন। প্রয়োজনে থানায় ডাকতে পারি কিন্তু। নমস্তে। নমস্কার স্যার। ম্যাডাম, এবার আপনি বলুন, রিঙ্কুর সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল আর আপনি এ বাড়িতে কেন আসতেন? আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক ছিল না স্যার। তাহলে তার মানে আমি কিছু ওই টাকা পয়সার বিনিময়ে এখানে সময় কাটাতে আসতাম। খুলে বলুন একটু। ওই রিঙ্কু নিজের বাড়িতে দেহ ব্যবসা করতো, আমার সেই সূত্রেই এখানে আসা। রিঙ্কু স্বভাব কেমন ছিল? ও যেরকম কাস্টমারদের সঙ্গে থাকে আর কি সেরকম। তবে হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ওর মানে মহিলা হিসেবে খুব চালাক আর ধুরন্ধর আর খুব লোভীও ছিল, আর টাকা পয়সার জন্য সব কিছু করতে পারতো। আপনার সঙ্গে রিঙ্কুর কোনোদিন টাকা পয়সা নিয়ে বচসা হয়েছিল? না না না। তা আজকে আপনি এখানে কি করতে এসেছিলেন? আজকেও আমি এখানে সময় কাটাতে এসেছিলাম। এই এসে তারপর দেখি ঠিক আছে, আপনি এখন আসুন আর বাইরে কনস্টেবল আছে, ওনার কাছে ফোন নাম্বার, ঠিকানা সব দিয়ে দেবেন। ওকে। স্যার আসছি। এসো। স্যার, রিঙ্কু সমুদ্রের ফরেনসিক আর পোস্টমর্টম রিপোর্টটা আমাদের হাতে চলে এসেছে। ও, তো তুমি রিপোর্ট দেখেছো? ফরেনসিকটা দেখেছি স্যার। আচ্ছা। স্যার, যে বিরিয়ানির প্যাকেটগুলো পাওয়া গেছে তার মধ্যে একটিতে বিষ মেশানো ছিল। ওই প্যাকেটগুলোর মধ্যে রিঙ্কুর আঙুলের ছাপ ছাড়াও দুজন পুরুষের আঙুলের ছাপ ও একজন কম বয়সী মহিলার আঙুলের ছাপ পাওয়া গেছে। আর আরেকটা প্যাকেটে দুজন পুরুষের এবং একজন মহিলার আঙুলের হাতের ছাপ পাওয়া গেছে। তার মানে ধরে নেওয়া যেতে পারে দুজন মহিলা ছিল সেই ঘরে, তার মধ্যে একজন কম বয়সী মহিলা আর পুরুষ ছিল একজন। কিন্তু স্যার, প্যাকেটে তো দুজন পুরুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ, হতেই পারে একজন পুরুষের আঙুলের ছাপ বিরিয়ানি প্যাকেটের মালিক বা কর্মচারী। কিছু মনে করবেন না স্যার, এটাও তো হতে পারে যে বিরিয়ানি দোকানের কর্মচারী মহিলা ছিল। না 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 শ্রীজা, তাহলে প্যাকেটে কম বয়সী মহিলার ছাপই থাকতো, কিন্তু প্যাকেটে দুজন পুরুষের ছাপ রয়েছে। রিঙ্কু সমাদ্দারের মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 12:30টার মধ্যে এবং মৃত্যুটা বিষের কারণেই হয়েছে। আর শ্রীজা, রিঙ্কুর পেটে কিন্তু যথেষ্ট অ্যালকোহল পাওয়া গেছে, তবে কোনো ধস্তাধস্তি বা স্ট্রাগলের চিহ্ন কিন্তু তার দেহে পাওয়া যায়নি। শ্রীজা, এটা কিন্তু কোনো আত্মহত্যার কেস নয়, ক্লিয়ার ইন্ডিকেশন করছে খুনের দিকে। কিভাবে স্যার? দেখো শ্রীজা, বিষ মেশানো হলেই 3টে প্যাকেটে কিন্তু বিষ মেশানো থাকতো, কিন্তু সেটা হয়নি এক্ষেত্রে। রিঙ্কু যে প্যাকেট থেকে বিরিয়ানিটা খেয়েছে সেই প্যাকেটে কিন্তু বিষটা মেশানো ছিল এবং এটা থেকে এটাই পরিষ্কার হচ্ছে যে এটা পরিকল্পিত খুন। এখন প্রশ্ন হচ্ছে ওই সময় রিঙ্কুর সঙ্গে কারা ছিল, যারা রিঙ্কুর সঙ্গেই বিরিয়ানিটা খেয়েছিল? স্যার, তারা আর যেই হোক না কেন, রিঙ্কুর খুব কাছের বা পরিচিত মানুষ ছিল বলেই মনে হচ্ছে। হতে পারে। স্যার, রিঙ্কুর ঘর থেকে এই ফটো ফ্রেমটা পাওয়া গেছে। আচ্ছা শ্রীজা, এই ছবিটা কার খোঁজ নিয়েছো তুমি? খোঁজ নিয়েছি স্যার। পাড়ার দুই মহিলা বলল যে ওই মেয়েটা নাকি রিঙ্কুর সাথেই ওই বাড়িতে থাকতো। এটা শুনেই আমি রিঙ্কুর বাড়িতে যাই এবং ওর ঘরে তল্লাশি করি। ওর ঘরে তল্লাশি করার পর একজন কম বয়সী মহিলার প্রসাধনী ও জামা কাপড় দেখতে পাই। আমি উজ্জ্বলবাবুকেও ফোন করেছিলাম,
উনি বলেছিলেন যে উনি যখন ঘরে ঢুকেছিলেন তখন উনি কাউকে ওই ঘরের মধ্যে দেখেননি, আর না দেখেছেন কাউকে বেরোতে। অথচ মৌসুম ঘটনার দিন সন্ধ্যাবেলায় ওই মেয়েটাকে রিঙ্কুর সাথে বাড়ি থেকে বেরোতে এবং ঢুকতে দেখেছে। তার মানে সৃজা, হোক না হোক, ওই বিরিয়ানির প্যাকেটে যে মহিলার আঙুলের ছাপ পাওয়া গেছে সেই মহিলা এই ফটোর এই বাচ্চাটি। শোনো সৃজা, তুমি তোমার লোকাল সোর্সদেরকে এই ফটোটা দিয়ে খোঁজ করতে বলো। এই মেয়েটার খোঁজ পাওয়া গেলেই ওই পুরুষটার খোঁজ পাওয়া যাবে। ওকে স্যার। অন্ধকার থেকে আলো সন্ধান করাই কিন্তু আমাদের একমাত্র কাজ, আর সেটাও আমরা করে ফেললাম। বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানির প্যাকেটের সূত্র ধরে আমরা পৌঁছে যাই বিরিয়ানির দোকানে। হ্যাঁ স্যার বলুন। দেখুন তো এই মেয়েটাকে চিনতে পারছেন? হ্যাঁ ম্যাডাম, আমি চিনি তো। এ তো প্রায় দিনই আমার দোকানে এসে বিরিয়ানি কিনে নিয়ে যায়। গত শনিবার রাত্রে এসেছিল কি? কত শনিবার? এই রে, এত তো মনে নেই। কত কাস্টমারই তো আসে। ও কি একাই আসতো নাকি সঙ্গে করে কাউকে নিয়ে আসতো? না, একাই আসতো। তবে তবে ইদানিং একটা ভিখিরিকে সঙ্গে করে নিয়ে আসে। স্যার স্যার মনে পড়েছে স্যার, এই গত শনিবার একটু বেশি রাতের দিকে ওই ভিখিরিটাকে সঙ্গে করে নিয়ে বিরিয়ানি কিনতে এসেছিল। কটা প্যাকেট নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে, ওই 3 প্যাকেট। 3টে। আচ্ছা, তোমার দোকানে তো সিসিটিভি ক্যামেরা আছে দেখছি। ওই দিন রাত্রে ফুটেজটা আমার চাই। একদম স্যার। স্যার বলছি যে কি হয়েছে স্যার, একটু জানতে পারি? সেটা না জানলেও চলবে, আপাতত ফুটেজটা দেখো। একদম স্যার, ঠিক আছে। আসুন স্যার, ভেতরে আসুন। এই একে তোলো, গাড়িতে ওঠাও। কি আপনারা কারা? আপনারা কারা? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কারা? রে, শোন, আমাদের কাছে মুখ না খুলে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর কোনোদিন পাবেও না। মুখ না খুললে ধোলাই চলবে। এবার তুই ঠিক কর কি করবি, মুখ খুলবি না ধোলাই খাবি? আমাদের অহেতুক খাটনি হচ্ছে। ওকে এখান থেকে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিই, সব ল্যাটা একদম চুকে যাবে। বলছো? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। এক কাজ করো, হাত পায়ে সব দড়ি খুলে দাও, গাড়িতে নিয়ে গিয়ে তোলো, তারপরে এই জঙ্গলে নিয়ে গিয়ে একবার দাঁড় করিয়ে এনকাউন্টার করে দেবে। স্যার, আমি আপনাদের সব কথা বলবো অফিসার। বলবি বলছিস? বেশ, শুরু কর, শুনি। তার আগে আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে। আমার কিছু হয়ে গেলে আপনাদেরকে আমার মেয়ের দায়িত্ব দিতে হবে। সৃজা, বস। তোর মেয়ে কি নাম তার? আমার রিঙ্কুর মেয়ে রূপসা। তোর আর রিঙ্কুর মেয়ে মানে? তুই রিঙ্কুর হাজব্যান্ড? হ্যাঁ অফিসার। আচ্ছা, রিঙ্কুর সাথে যে মেয়েটা থাকতো সেটা তোর মেয়ে নয় তো? ওই রূপসা ওর মায়ের কাছে থাকতো। বুঝলাম। এবার একটা কথা বলতো, গত শনিবার রাতে তুই ওদের বাড়িতে গিয়েছিলিস? কি
হলো? চুপ করে গেলি কেন? স্যারের কথার উত্তর দে। আমি তো বলেছি আমি আপনাদের সব সত্যি কথা বলবো, কিন্তু আপনারা যদি আমার মেয়ের অপরাধ করেছিস আবার তার স্বীকারোক্তির জন্য শর্ত চাপাচ্ছিস। আমার অপরাধ কিন্তু এখনো প্রমাণ হয়নি অফিসার। সত্য নয় স্যার, একজন বাবা হয়ে মেয়ের জন্য সিকিউরিটি চাইছি, কারণ এরপর আমি যে কথাগুলো বলবো এটা নিশ্চিত যে আমি আইনের চোখে একজন অপরাধী হয়ে যাব, আর আমার কঠিন থেকে কঠিনতম সাজা হবে। তাই ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোর মেয়ে যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকে তাহলে পুলিশ প্রশাসন তোর মেয়ের টেক কেয়ার করবে। এবার বলতো, শনিবার রাত্রে তুই ওদের বাড়িতে বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে গেছিলিস কিনা? হ্যাঁ। তো কেন মারলি নিজের স্ত্রীকে? এ কথা বলতে গেলে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। বল বল, আমরা তো শুনতেই চাইছি। অভিভাবকহীন রিঙ্কুকে আমি ভালোবেসে বিয়ে করি, আর তার ঠিক 6 মাস পরে আমার মা মারা যায়। আর বছর ঘুরতে না ঘুরতেই রিঙ্কুর থেকে আমি সেই সুসংবাদটা পাই। আরে কি গো, তুমি উঠেছো কেন? তোমাকে বিছানাতে শুয়ে দিয়ে গেলাম। চলো দুধ খাবে, চলো। উঠেছি এই এনাকে কোলে নেব বলে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকেও কোলে নেবে, আর যে আসছে আগামীতে তাকেও কোলে নিতে হবে। চলো আস্তে 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 চলো। এই তো আমি একটু আগে ফলের রস খেলাম, এখন আবার দুধ? না না তন্ময়, আমি দুধ খাবো না। আরে দেখো কাণ্ড, তোমাকে কেউ দুধ খাওয়াচ্ছে? তোমাকে নয় বাবু, আমি তোমার মাধ্যমে আমার প্রিন্সেসকে দুধ খাওয়াচ্ছি। মানে? মানে মানে আমি তোমাকে কথা দিচ্ছি, 2, 3, 4 আর 5.5 মাস পর থেকে আমি তোমার কোনো সাহায্য নেব না। আমি নিজের হাতে আমাদের মেয়েকে দুধ খাইয়ে দেবো। তুমি তো ভারী স্বার্থপর। আমি কোথায় ভাবলাম আমার শরীর খারাপ বলে তুমি আমার খেয়ালদারি করছো। তা না, তুমি আছো তোমার নিজের ধান্দা। যাও তো, আমি তোমার হাতে আর কিচ্ছু খাবো না। তুমি না বড্ড হাদু আছো। ইয়ে শোনো, মা সুস্থ না থাকলে সন্তান কিভাবে সুস্থ থাকবে বলো তো? আগে তুমি, তারপর সব। আচ্ছা, তুমি কি করে জানলে আমাদের মেয়েই হবে? কেন, তোমার কি ছেলে পছন্দ না? সন্তানের কোনো প্রকারভেদ হয় না রিঙ্কু, সে ছেলে হোক বা মেয়ে, দুজনেই তাদের কাছে সন্তান। তাহলে শুধু মেয়ে মেয়ে করছো কেন? কি বলো তো রিঙ্কু, মেয়েরা না বাপ সোহাগী হয়, মেয়েদের সমস্ত আবদার তার বাবার কাছেই থাকে। আর এটা তোমার থেকে ভালো কে জানবে বলো? কি হলো রিঙ্কু? রিঙ্কু সরি। ইটস ওকে, আমি জানি কারোর বাবা মা চিরকাল থাকে না। এদিকে তাকাও। এই সময় কাঁদতে নেই, তাহলে আমাদের মেয়ে তো কষ্ট পাবে। আচ্ছা শোনো, আমাদের সন্তান হয়ে গেলে কিন্তু আমার একটা গিফট চাই। কেন গিফট চাই কেন? বারে আমি 10 মাস 10 দিন কষ্ট করে তোমাকে একটা মেয়ে দেব, আর তার বদলে তুমি আমাকে কিচ্ছু দেবে না? আচ্ছা বলো, তোমার কি গিফট চাই? সেটা আমি তোমাকে পরে বলবো। আই লাভ ইউ। এরপর আমাদের ঘর আলো করে আমাদের জীবনে রূপসা এলো। আমাদের ছোট পরিবারটা পূর্ণতা পেল। বেশ হাসি খুশিতেই কাটছিল দিনগুলো। অন্যদিকে সংসার খরচ দিনের পর দিন বাড়ছিল, আর সেটাকে সামাল দিতে গিয়ে অফিসের ওভারটাইম শুরু করি। রিঙ্কুর আর রূপসার মুখে হাসি ফোটাতে আমার অফিসের সময় বেড়ে যায়, আর কমে আসে আবার সংসারের সময় দেওয়ার সময়। আরে ধুর বাবা, চলো না তো। কি হলো? বাপি, তুই তো এইমাত্র ঘুমোচ্ছিলি, বাপি এসেছে বুঝলি কি করে? আমি আমার নাকে বাপি আসার গন্ধ পাই। তা বলি তো কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ,
ও না হয় বাচ্চা, তুমি তো নয়। আরে বাবা, কি হয়েছে? কেন, কি? কি হয়েছে? তুমি এই বাইরে থেকে এলে, এই নোংরা জামা কাপড়ে হাত পা মুখ না ধুয়ে মেয়েকে তুমি কোলে নিয়ে নিলে। এই রূপু, এই নিচে নাম। না, আমি নামবো না। কতক্ষণ পরে বাপিল করে উঠলাম। তন্ময় প্লিজ তুমি যাও না, গিয়ে হাত পা মুখটা ধুয়ে এসো, জামা কাপড়টা ছেড়ে এসো, তারপর তুমি আর মেয়ে মিলে সারা রাত মিলে যত খুশি গল্প করো, না খেয়ে না দিয়ে খেলা করো, যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। দুজনে মিলে না খেয়ে মানে? রূপুমা, তুমি এখনো কিছু খাওনি? বাইরে রাতে তো আমি তোমার সাথে খাই, তোমায় ফেলে খাই কি করে? সরি বেটা, আজকের পর থেকে আর দেরি হবে না। এরপরের থেকে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। তুমি যতক্ষণ আসবে না তখন আমি টিভিতে কার্টুন দেখবো। ঠিক আছে। কি করে কার্টুন দেখবি? টিভিটাই তো খারাপ হয়ে গেছে। টিভিটাও খারাপ হয়ে গেল? আর কি বলবো, ওটাও খারাপ হয়ে গেছে। এই নাম তো নাম। হ্যাঁ, যা গিয়ে হাত পা মুখটা ধুয়ে আয়, যা। দাঁড়াও। থ্যাংক ইউ বাপি। না তোমরা শোনো, তুমি গিয়ে হাত পা মুখটা ধুয়ে এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আলোচনার আছে। যা বলার তুমি এখনই বলো। আজকে আমি খুব ক্লান্ত গো। ফ্রেশ হয়ে একবার বিছানায় শুলে পুরো ঘুমিয়ে পড়বো। কি বলবে বলছিলে? বলো, পরে ফ্রেশ হবো। আসলে আমার আর্জেন্টলি 5,000 টাকা দরকার ছিল। স্যালারির টাকা তো তোমাকেই দেওয়া থাকে, ওখান থেকে নিজের মতো করে খরচ করে না। বলি আজকে মাসের ক তারিখ হলো? হ্যাঁ, ক তারিখ হলো যে তোমার স্যালারির টাকা এখনো পর্যন্ত আমার হাতে বসে থাকবে? আজকে আবার কত তারিখ? আজকে তো 14 তারিখ। এখনো তো মাস শেষ হতে অর্ধেকের বেশি দিন বাকি। আর এই 14 দিনের স্যালারির টাকা শেষ। তুমি মাসে ক টাকা আমার হাতে দাও যে স্যালারি করছো? দাও তো মাত্র 30,000 টাকা। ওতে কি সংসার চলে নাকি? দুজনের সংসার খরচে 30,000 টাকা কম কিছু বলছো? তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমাদের মেয়েও আমাদের সংসারে ইনক্লুডেড। জানি তো, ও আমাদের মধ্যেই পড়ে এবং ওর খরচ এই সংসারের টাকা থেকে হয় না। ওর সব কিছু তো আমি করি রিঙ্কু। তুমি কি আমার কাছ থেকে হিসেব চাইছো টাকার? দেখো, আমি কিন্তু নিজের হাত খরচের টাকা নিজে রোজগার করে নিতে পারি। আর সেটা যদি আমি নিজেই রোজগার করে নিই, তাহলে কিন্তু তোমার মেয়ের জন্য তোমাকে বেবি সিটার রাখতে হবে, বলে দিলাম। রিঙ্কু, কি রিঙ্কু রিঙ্কু করছো? সত্যি কথা হজম হলো না? না শোনো, কালকে অফিসে গিয়ে আমাকে 5,000 টাকা তুমি অনলাইন ট্রান্সফার করে দেবে। বাপি, হ্যাঁ বলো মাম্মাম। তুমি এখনো ফ্রেশ হওনি? আই অ্যাম হাংরি। আসছি। রূপসার স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রিঙ্কুর স্বভাব আর চরিত্রের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম, যেটা আমার কাছে সম্পূর্ণ অজানা আর অদেখা ছিল। কিরকম? আমার মেয়ের স্কুলের সহপাঠীদের অভিভাবকদের সঙ্গে ওর বন্ধুত্ব গড়ে ওঠে, লাগাম ছাড়া হাত খরচা বেড়ে যায়, পার্টি, কিটি পার্টি, আমার বাড়িতে মদের আসর। রিঙ্কুর এই হঠাৎ পরিবর্তন আমাদের তিনজনের সংসারে প্রভাব ফেলল। অফিস থেকে পাওয়া অতিরিক্ত শ্রমের টাকা কম পড়তে লাগলো, আর এর মধ্যেই ঘটে গেল সেই অঘটন। কি ব্যাপার, এখনো রূপু স্কুল থেকে ফিরলো না কেন? এত তো দেরি হয় না। আশ্চর্য তো, ফোনটাও লাগছে না। উফ। বাপি, আরে রূপু, তোমরা কোথায় গেছিলে? ওই তোমার এক ফ্রেন্ডের বাড়ি। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বৌদি, কালকে আমার ডিউ পেমেন্টটা প্লিজ পে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি। তোমরা এত রাতে কোথা থেকে এলে রিঙ্কু? রূপুমা,
তোমরা কোথায় গেছিলে বলো তো? ওই তো আমার এক ফ্রেন্ডের বাড়ি। সেখানে গিয়ে কি করলে? ওই তো আমি আর আমার ফ্রেন্ড তুলি দুজনে মিলে খেলা করছিলাম, আর আমার মাম্মা আর আমার ফ্রেন্ডের মা দুজনে গল্প করছিল। দেন একজন আঙ্কেল এলো। আমার মাম্মা আর আমার ফ্রেন্ডের মাম্মা ওই আঙ্কেলের সাথে কথা বলতে পাশের রুমে চলে গেল। তোমরা এত রাতে, আচ্ছা রূপু, তোমরা কি প্রতিদিন ওখানে যাও? হ্যাঁ, আমি প্রতিদিন ওকে নিয়ে ওর স্কুল ছুটির পর তুলির বাড়িতে যাই। তোমার যদি আরও কিছু প্রশ্ন করার থাকে সেটা তুমি প্লিজ আমাকে করো, ওকে রেহাই দাও। এই তুই ওখানে ব্যাগটা রেখে যা, ড্রেসটা চেঞ্জ করে নে, যা। আচ্ছা মাম্মা। এসবের মানে কি রূপু? কিছুই না, আমি একটা পার্ট টাইম জব করছি। পার্ট টাইম জব? কিরকম পার্ট টাইম জব? টেলিকলিং। কতদিন ধরে করছো? 1.5 মাস ধরে করছি। হোয়াট? তুমি 1.5 মাস ধরে জব করছো আর সেটা তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করো? না, তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি, কারণ গত 6 মাস ধরে আমি এটা বুঝতে পেরেছি যে আমার হাত খরচের টাকা আমাকে নিজেকেই জোগাড় করে নিতে হবে। আর সেটা যদি আমাকে নিজেকেই জোগাড় করে নিতে হয় তাহলে আমি সেটা কিভাবে করব না করব সেটা আমার ব্যাপার, তাই না? না, এখন আর সেটা তোমার ব্যাপার নয়। আই এম ইওর হাজবেন্ড। আমাকে জানানোটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে রিঙ্কু। না, পড়ে না। স্বামী যখন তার কর্তব্য পালন করতে পারে না তখন স্ত্রীরও তার স্বামীর প্রতি কোনো কর্তব্য পালনের বাধ্যবাধকতা থাকে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রিঙ্কু, একটা জিনিস প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যেখানেই কাজ করছো না কেন, তুমি কিন্তু নিজে হাতে রূপুর ভবিষ্যৎটা নষ্ট করছো, আর এটা তো আমি কোনোভাবে হতে দিতে পারি না রিঙ্কু। তাহলে তুমি ঘরে বসে থাকো, ঘরে বসে বসে তুমি রূপুকে পাহারা দাও। আমি ঘরে থাকলে এই সংসারটা চলবে তো? এই সংসার চালানোর দায়িত্ব কার? আমার? তোমার। তাই তুমি কিভাবে এই সংসারটা চালাবে সেটা তোমার ব্যাপার, সেটা তুমি নিজে বুঝে নাও। আর তুমি এটাও শুনে রাখো, পার্ট টাইম জবটা কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, শুনে রাখো একটা কথা, তোমার যদি এটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে থাকে রূপুর ভবিষ্যৎ নষ্ট করার জন্য যদি তুমি এই কাজ করো, আমি এই কাজ কোনোদিন করতে দেবো না। আর রূপুর ভবিষ্যৎটা আমার কাছে আগে, এটাও আমার ফাইনাল সিদ্ধান্ত। এর 1 সপ্তাহ পর আমি অফিস থেকে বাড়ি ফিরে দেখি রূপসাকে নিয়ে রিঙ্কু বাড়ি ছেড়ে চলে গেছে। আর যাওয়ার সময় একটা চিটকুটে লিখে গেছে, অনেক ভেবে দেখলাম তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না, তাই রূপুকে নিয়ে তোমার সংসার ছাড়লাম। আমাদের খোঁজ করো না, আমাদের খুঁজে পাবে না। তা তোর স্ত্রী নয় চিরকুটে লিখে খোঁজ করতে বারণ করেছিল, কিন্তু তুই কি ওদের খোঁজ করেছিলিস? হ্যাঁ, করেছিলাম। ওর আমার চেনা পরিচিত সব জায়গাতে খোঁজ করেছিলাম, এমনকি ওই তুলি বলে বেটার বাড়িতেও গেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি স্যার। রূপুর স্কুলে গিয়ে জানলাম ওর নামটাও স্কুল থেকে রিঙ্কু কাটিয়ে দিয়েছে। পুরো শহরটা থেকে রিঙ্কু আর রূপসা উধাও হয়ে গেল। আমার এই স্মৃতি আমাকে প্রতি মুহূর্তে ব্যতিব্যস্ত করে চলত। আর সেই জ্বালা থেকে মুক্ত হতে আমি নেশার আশ্রয় নিলাম, আর কাজটাও ছেড়ে দিলাম। বাপি, 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 বাপি।
পূর্ণতা আমার জীবন জীবিকা এক ধাক্কায় বদলে গেল। এরপর থেকে ভিক্ষা করাটাকে আমার জীবিকা হিসেবে নিলাম। শিক্ষিত মানুষ হয়ে ভিক্ষার পেশা বেছে নিলেন কেন? সারাদিন বসে থাকতে গিয়ে অনেক ভিড়ের মধ্যে যদি আমার রূপুকে আমি খুঁজে পাই, তারপর আমি কোনো জায়গায় একটানা বসে ভিক্ষা করতাম না। মাসখানেকের মধ্যে যদি আমি রূপুকে আর রিঙ্কুকে দেখতে না পেতাম, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে ভিক্ষা করতাম। আর এইভাবে চলতে চলতে 8 থেকে 9 বছর পর বারাসাতের নিবেদিতা পল্লীতে আমি যখন রিঙ্কুকে দেখতে পাই, বাপি, কে আপনি? কি চান? মাফ করবেন। রূপু, আমাকে চিনতে পারলি না? এই এই কি হচ্ছে নাকি এখানে? এই ভিখারিটা কে? মামা, মামা বাপি, মামা বাপি এসেছে। হ্যাঁ মামা। রিঙ্কু, আমি তুমি তুমি এখানে কি করে এলে? যাও, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই তুই ভেতরে যা, ভেতরে যা বলছি। এই গেট আউট, যাও এখান থেকে, চলে যাও। ভেতরে যেতে বলেছি তোকে আমি। বাড়ির বাইরে রূপুর সাথে আমি দেখা করতাম আর ফোনেও কথা বলতাম। তো আপনি অভিযোগ নিয়ে তো আমাদের কাছে আসতে পারতেন, এলেন না কেন? সত্যি কথা বলতে কি স্যার, মাথায় আসেনি। এক তো মেয়েকে এত বছর পর খুঁজে পাওয়ার জন্য যেরকম আনন্দ কাজ করছিল, অন্যদিকে পাড়ায় খোঁজ দিয়ে যখন জানতে পারলাম টিঙ্কুর বাড়িতে কি হয়, তখন বাবা হিসাবে তাকে উদ্ধার করার কর্তব্য মাথায় চলছিল। মেয়েকে উদ্ধার করা মানে? রিঙ্কু আমাদের রূপুকে ওদের কাস্টমারদের কাছে টাকা কামানোর জন্য লেলিয়ে দিত। একজন মা হয়ে কি করে তার সন্তানকে? তাই সেদিন রাতে রূপু ফোন করে যখন আমায় সবটা বলল। হ্যালো বাপি। কি হয়েছে রূপু? তোর গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে মা? বাপি,
চিন্তা করিস না, তোর বাপি এখনো বেঁচে আছে। তোর বাপি বেঁচে থাকতে কারোর হিম্মত নেই তার রূপকে নষ্ট করার। মা, 3 মাথা মোড়ের সামনে যে বিরিয়ানির দোকানটা আছে না, তুই ওখানে একবার দেখা করতে পারবি? ঠিক আছে বাপি। আজকে কিন্তু তুমি মাকে ভালো করে বুঝিয়ে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। একেবারে, আজ প্রয়োজন হলে তোর মায়ের পায়ে পড়ে যাব, কিন্তু আমি তোকে আজকে নিয়ে যাবই। এই যা। কি হলো বাপি? বিরিয়ানি খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কসটা না খেলে ঠিক জমে না। এই আশেপাশে দোকান, ওই দেখ ওই একখানা দোকান আছে, চল এই নে 100 টাকা ধর, যা তো ওইখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যা। বাপি, ঠান্ডা পেলাম না। ও ঠিক আছে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, চল। চলো। রূপু, এই নে, এই দেখ মটন বিরিয়ানি, তোর মায়ের খুব ফেভারিট। আমরা তোর জন্য চিকেন আর তোর মায়ের জন্য মটন। এই দেখ না, এম লেখা আছে। রিঙ্কু, এই না ধরো। এসব ফেভারিট পরে হবে। নেহাত রূপু তোমাকে নিয়ে হঠাৎ করে এখানে চলে এসছে তাই, নাহলে তোমার ছাড়ো না এই বাড়ির চৌখাট পেরোনোর কোনো ক্ষমতা ছিল না। বাই দ্য ওয়ে, রূপুর জন্মদিন তো 3 মাস পরে, তা 3 মাস আগে হঠাৎ করে এত ঘটা করে ওর জন্মদিন পালন করার তো উদ্দেশ্যটা কি বলো তো তোমার? তুমি ঠিকই বলেছো রিঙ্কু, আমি আজকে শুধু রূপুর জন্মদিন পালন করতে আসিনি, আমি আমার কৃতকর্মের জন্য তোমার কাছে ক্ষমাও চাইতে এসেছি রিঙ্কু। সত্যি? হ্যাঁ সত্যি। ওই দেখো না, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, ওটা খুলে তুমি খাওয়া শুরু করো। রূপুমা, তুইও খুলে খাওয়া শুরু কর। দেখো, তুমি এখানে এসেছো, আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসছো, তার মানে কিন্তু এটা নয় যে আমার বাড়ির দরজা তোমার জন্য খুলে গেল। সেগুলো কিন্তু তোমার বালি। হ্যাঁ, বলছি, বুঝলে রিঙ্কু, আমি সত্যি ভুল ছিলাম। সেদিন যদি তুমি আমার দৈন্য দশা থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে না আসতে, তাহলে আজকের দিনে রূপুর জন্য এত সুন্দর একটা জীবন তুমি কখনোই দিতে পারতে না। আর এর জন্য আমি তোমার যতই প্রশংসা করি সেটা কম পড়ে যাবে। যাক, অবশেষে মনে হয় তোমার বোধোদয় হয়েছে। মা, ও মা, মা, তোমার কি হয়েছে? বাপি দেখো না, মা এরকম করছে কেন? রূপু, ও মা, মা তোমার কি হয়েছে? রূপু, বাপি ছাড়ো, মা এরকম করছে কেন? রূপু, তুই সম্মানের সাথে বাঁচতে চেয়েছিলি না রে মা। আর my princess.
তন্ময়বাবু, আবেগ ভালো, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে তার বই প্রকাশ হওয়া উচিত। আপনি আপনি বিচারক হতে গিয়ে নিজেই নিজেকে অপরাধীর আসনে বসিয়ে দিয়েছেন। আমি আমার অপরাধ স্বীকার করে দিয়েছি অফিসার, কিন্তু আপনাদের হাতে রূপুকে ছাড়লাম। সে এখন কোথায়? শিলিগুড়িতে আমার এক বন্ধুর বাড়িতে। সেই যা, ওনার কাছ থেকে ওনার বন্ধুর ফোন নাম্বারটা নিয়ে নিন। ইয়েস স্যার। আদালত তন্ময় সমাদ্দারকে তার অপরাধের জন্য যাবজ্জীবন সাজা শোনালেন। তন্ময়বাবু তার বন্ধুর কাছে রূপসাকে রেখে দিলেন। তন্ময়বাবুকে দেয়া আমাদের কথা অনুযায়ী রূপসার ওপরে আমাদের মনিটরিং চলতে থাকলো। একটা কথা ভাবুন না, একজন বাবা তার মেয়েকে অসৎ পরিবেশ থেকে উদ্ধার করতে ঠিক কাজ করলেন না ভুল কাজ করলেন? আজকের এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে আমরা কখনোই সমর্থন করি না, তবুও এই প্রশ্ন চিহ্নটা দিয়ে আজকের পর্বটা শেষ করলাম। সবশেষে একটা কথাই বলবো, সাবধানে থাকুন, অন্যজনকে সাবধান করুন। সাবধান হও বাংলা।